স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে ইরান পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ। চারিদিকে যেন যুদ্ধের মৌসুম শুরু হয়ে গেছে। এরই মাঝে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইরান পাকিস্তান সীমান্তে। চলতি বছর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এটি ছিল বন্দুক হামলা এবং এতে নিহত হয়েছে 4 জন পাকিস্তানি, আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার দিবাগত রাতে বেলুচিস্তানের পাকিস্তান ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ঘটেছে এই ঘটনা। তেহরানের পক্ষ থেকে হামলা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের সেনা বা সীমান্তরক্ষী বাহিনীও এখন পর্যন্ত হামলার জবাবে পাল্টা হামলার পদক্ষেপ নেয়নি। ওয়াশুক পুলিশের ডেপুটি কমিশনার নাইম ওমরানি জানিয়েছে, হামলার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে গত 16 জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয় 2 জন শিশু, আহত হয় আরও 3 জন। হামলার কারণ হিসেবে তেহরান বলছিল, ইরানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী জইস আল আদলের ঘাঁটি রয়েছে পঞ্জগুর শহরে, সেই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। সেই হামলার পর পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ। এতে নিহত হয় শিশু ও নারীসহ 7 জন। ইসলামাবাদ বলছিল যে সিস্তান বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ও বেলুচ লিবারেশন ফ্রন্টের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। বিরল এই হামলা পাল্টা হামলার জেরে উত্তেজনা শুরু হয় 2 প্রতিবেশী দেশের মধ্যে। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সেই চাপ নিরসনও হয়। দুদেশের সম্পর্ক দৃঢ় করতে গত এপ্রিলে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই সফরে পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। রাইসি সেই সফরের 1 মাসের অল্প সময়ের মধ্যেই এই হামলা ঘটল। এই হামলার জবাব কিভাবে দেবে পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়। এবারে নজর দেব গাজা ইসরায়েল প্রসঙ্গে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশর সীমান্তের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং এটি ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। আর এটি দখলে নেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের উপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। স্থানীয় সময় 29 মে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানায়। বুধবার রাতে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সরু ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মিশর এবং গাজার মধ্যে অবস্থিত এই বাফার জোনটি 1979 সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের বাহিনী ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। ওই মুখপাত্র বলেন, সেখানে তারা এমন 20টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত। যদিও মিশরের টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখছে না বিশ্ব। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেবি দেশটির সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও 7 মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চালাতে পারে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রচারণা মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে বুধবার জাসি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়। এতে তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও 7 মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। জাসি হানেবি এমন এক সময় এই কথা বললেন যখন প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়েছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জ্বালাতে শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও অন্তত 75 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 36,171 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 81,000-এরও বেশি ফিলিস্তিনি। 29 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে ৩৬,১৭১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামলায় আরও অন্তত ৮১,৪২০ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৭৫ জন নিহত এবং আরও ৩৮৪ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। এদিকে গত ২৬শে মে রাফায় যে নৃশংস হামলা চালিয়েছে তার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনের গাজার রাফায় শরণার্থী তাঁবুতে সেদিন রাতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সেদিনের ওই হামলায় ২৩ শিশু, নারী, বয়োবৃদ্ধ সহ কমপক্ষে ৪৫ জন নিহত হন। আহত হয়েছে ২০০ জনেরও বেশি। নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখেন, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েল বাহিনী। CNN-এর পাওয়া ভিডিওগুলোতেও দেখা যায়, রাফার তাঁবু দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রের বড় একটি অংশে দাউ দাউ করে আগুন চলছে। রাতে চালানো ওই হামলা থেকে নিজেদের রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন অনেক নারী, পুরুষ ও শিশু। ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহও দেখা যায়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, পশ্চিম তীরের নাবালুসে গাড়ির আঘাতে আহত 2 ইসরায়েলি সেনাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেছেন। এর আগে উত্তর গাজায় অপর এক সেনা নিহত হয়। ২৯ মে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 3 সেনার মৃত্যুতে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 292 হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১,১৭০ জন নিহত হয়। নিহতের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন, তবে তারা এই 292 জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন। মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতের নাম এই তালিকায় যোগ করে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীতেও এতে যোগ দেয়। গত 7 মাসে ফিলিস্তিনে নিহতের সংখ্যা অন্তত ৩৬,০০০ ছাড়িয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে। যুক্তরাষ্ট্র এমনটা মনে করে না। ইসরায়েলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘন্টা পর তিনি এই মন্তব্য করলেন। চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইসরায়েল রাফার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে, যেখানে লাখেরও বেশি বেসামরিক নাগরিক এখনও আশ্রিত আছে বলে মনে করা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র তাকে অস্ত্র সরবরাহ করা সীমিত করে দেবে। মিস্টার কির্বি একই সাথে ইসরায়েলের বিমান নিয়েও প্রশ্ন তোলেন। ওই হামলায় রোববার বাস্তুচ্যুতদের একটি তাঁবুর শিবিরে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধও ছিল। ইসরায়েল বলছে, তাদের বিশ্বাস হামাসের মজুদ করা রাখা অস্ত্র বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের 2 জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। জন কির্বি সাংবাদিকদের বলেছেন যে, রোববারের অভিযানের যেসব ছবি পাওয়া গেছে, যেখানে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ মারা গেছে, তা ছিল হৃদয় বিদারক ও ভয়ঙ্কর। সংঘাতের কারণে কোনো নিরীহ মানুষের জীবনহানি হওয়া উচিত নয় বলেছেন তিনি। তিনি স্বীকার করেন যে ইসরায়েল ঘটনার তদন্ত করছে এবং একই সাথে বলছেন যে রাফার সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তার আগের বক্তব্য পরিবর্তনের কোনো নীতি তার নেই। এবারে দৃষ্টি দেব 2 কোরিয়া সীমান্তে। দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। 30 মে ভোরের দিকে ছোড়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।
এসব ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরও বলা হয়েছে, এই ইস্যুতে শিগগিরই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে আলোচনা করবে সেউল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। 30 মে সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। উস্কানিমূলক এই ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছে তিনি। গত সোমবার সেউলে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল 2019 সালে। 31 মে এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। শেষ করব মুসলিম দেশ সৌদি আরবের অবাক করা পরিবর্তনের খবর দিয়ে। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ওই পর্যবেক্ষণ সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি জানিয়েছে, তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশ হওয়া 371টি পাঠ্য বই পর্যালোচনা করেছে এবং খুঁজে বের করেছে বইগুলো থেকে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার একটি বই থেকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল। সেই বিষয়টি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনও পড়ানো হচ্ছে, কিন্তু সেটি থেকে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি বাদ দেওয়া হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, পঞ্চম ও নবম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কারোরই নাম নেই, অথচ 2022 সালে এই 2 শ্রেণীর বইয়ে মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে সীমান্ত নেই যেসব দেশের বেশিরভাগ মানচিত্র থেকে সেই সব দেশের নাম মুছে দেওয়া হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে। কিছু কিছু জায়গায় সব দেশের নাম মুছে দেওয়া হয়েছে। এমনকি ফিলিস্তিনের প্রতি সৌদি এবং আরব বিশ্বের সমর্থন বিষয়ক একটি বই 2023 সালে পুরোপুরি বাদ দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, সংস্থাটি আরও জানিয়েছে, হাই স্কুলের সামাজিক শিক্ষার একটি বইয়ে আগে ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু হিসেবে অভিহিত করা হতো, কিন্তু এটি পরিবর্তন করে ইসরায়েলের দখলদার সেনাবাহিনী করা হয়েছে। একই বইয়ে ইসরায়েলি শত্রু পরিবর্তন করে ইসরায়েলের দখলদার করা হয়েছে, আর ইহুদিবাদী পরিবর্তন করে করা হয়েছে ইসরায়েলি। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।